আমরা 10% কাজও করতে পারি নাই, ওই সময় এসে তারা বলে যে বাংলাদেশটাকে আফগানিস্তান বানাবেন। আরবি লিখতেছেন কেন ভার্সিটি এরিয়াতে? কালকে ক্যালিগ্রাফি কর্মসূচি, এটা নিয়ে সে একটা পোস্ট করছে। তো আমি তো শিওর যে আমাদের অনুমতি হয়ে গেছে। অনুমতি না হলে আমি কখনো ভার্সিটি এরিয়াতে যাব না কাজ করতে, এতটুকু কাঁচা কাজ আমি করব না। তারপর আমি সবাইকে বললাম অনুমতি হয়েছে, সকলে আসেন। সকলে আসলো, আমরা সকাল থেকে কাজ শুরু করলাম। শহীদ মিনারের একদম ফ্রন্ট সাইডের যে দেয়াল, এখন আমি এখানে একটু বিষয় উল্লেখ করি। শহীদ মিনারের একদম বরাবর যে লেখাটা আছে লালের ভিতরে, যে আমার আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমায় ভুলিতে পারি। একদম ছোটবেলা থেকে এই লাইনটার সাথে আমরা পরিচিত। তো এটা হচ্ছে আমাদের কত বড় একটা আবেগের জায়গা সেটা আমরা জানি। ভাষা আন্দোলন নিয়ে আমরা পড়াশোনা করছি, আমরা জানি। তো আমরা হচ্ছে বলছি যে এটার দুই পাশে দেয়াল আগে থেকেই সাদা রং করা ছিল, পুরানা। এর আগে হয়তোবা কোনো কাজ ছিল, সেটাকে কেউ বা মুছে দিয়েছে। কিছু জায়গা মোছা, কিছু জায়গা হচ্ছে মোছা না, এরকম। তো আমরা বললাম যে আমরা হচ্ছে মূল যে জায়গাটা, ওই জায়গাটায় কাজ করব না, আমরা হচ্ছে সাইডে কাজ করব। এরপরে ওই ভাই আমাকে ফোন করলো, মেহেদি ভাই। বললাম যে ভাই আমরা কাজ শুরু করছি। বললো ঠিক আছে কাজ করেন, আমরা আসবো 10টার দিকে আসবো, ওকে। এরপরে আমরা কাজ শুরু করলাম। সেখানে সেখানে এমন কিছু বাক্য ছিল, সেগুলো হচ্ছে মুখে উচ্চারণ করার মতন, ঠিক আছে। ওগুলো আমরা মুছে দিয়ে আমরা কাজ শুরু করছি। এবং এখানেই না, শুধু আমরা হচ্ছে ফুলার রোডের, ওই রোডের যে মাথা গলি, তারপরে কি বলে মোড়টা, ওইখানেও আমরা কাজ বলছি যে আমরা সাইডেও কাজ করব। এখানে একদম শহীদ মিনারের এখানে আমরা কাজ করব না, যারা পারে ওইখানেও করব। এরপরে হচ্ছে আমরা কাজ শুরু করি। কাজ শুরু করার পরে আমাদের কাজ 10%ও হয় নাই। তখন হচ্ছে কেউ আসে, এসে বলে যে আপনারা কি শুরু করছেন, এগুলা এগুলা কিসের কাজ। আমরা কিন্তু পুরোটা কাজ করলে সেই কাজটা সুন্দর হইতো। আমরা 10% কাজও করতে পারি নাই, ওই সময় এসে তারা বলে যে বাংলাদেশটাকে আফগানিস্তান বানাবেন। আরবি লিখতেছেন কেন শহীদ মিনার কি আরবি লেখার জায়গা? আচ্ছা ঠিক আছে, শহীদ মিনার আরবি লেখার জায়গা না, তাহলে আমরা মুছে ফেলবো, আমরা মুছে বাংলা লিখবো। আমরা কিন্তু বাংলা নিয়েও কাজ শুরু করছিলাম, বাংলা নিয়ে এই পাশে কাজ হচ্ছিল। হ্যাঁ, বাংলা নিয়ে এই পাশে কাজ হচ্ছিল। তো একটা অংশ হচ্ছে আরবি নিয়ে কাজ হচ্ছিল, তাও 10% কাজও হয়নি, মাত্র ব্যাকগ্রাউন্ড হয়েছে। আমরা আগে ব্যাকগ্রাউন্ড করি, এরপরে কাজগুলো করি, আমাদের মেসেজগুলো দিই। তো এরপরে তারা বলতেছে আফগানিস্তান বানায় ফেলবেন নাকি। তো এই ধরনের কথার সাথে তো আমরা পরিচিত না। বাংলাদেশ 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 কখন আফগানিস্তান হবে না, পাকিস্তান হবে না, ইন্ডিয়াও হবে না, বাংলাদেশ। তো ওই জায়গা থেকে আমরা তাদের সাথে কথা বললাম। তারা সরাসরি মোবাইলে ভিডিও করতেছে আমাদেরকে, যে কি করতেছেন না করতেছেন, এগুলা সব মুছেন, এগুলা রাখা যাবে না। কে অধিকার দিছে আপনাদেরকে আরবি করার? পরে বললাম যে আমরা বাংলা করব। তো বাংলাও করতে পারবেন না, ঢাকা ভার্সিটি এলাকায় শুধু ঢাকা ভার্সিটির ছাত্ররা করবে। আপনারা কারা? আপনারা কোত্থেকে আসছেন? আপনারা মৌলবাদী, আপনারা মৌলবাদ প্রকাশ করার জন্য এখানে কাজ শুরু করছেন। এই ব্যাপারগুলো তো আমাদেরকে ব্যথিত করে, কারণ আমরা ইতিমধ্যেই স্বাধীন হয়েছি। স্বাধীন হওয়ার কিছুদিন আগে আমি এক জায়গায় গ্রাফিতি করতে গেছিলাম আন্দোলনের পক্ষে। আমার কভার ফটো দেখলে আপনারা জানতে পারবেন। ওই গ্রাফিতিটা করতে গিয়েও আমি হয়রানির শিকার হয়েছি। পুলিশ ভাই না ছাত্রলীগের ভাইরা আমি জানি না, তারা আমাকে হয়রানি করছে। তো সাধারণ এখন আমরা স্বাভাবিকভাবে এখন আমরা স্বাধীন হয়েছি, এখন তো আর হয়রানি হব না আমরা। তারপরও এই যে হয়রানি হলাম, তারপরে আমরা রাজি হয়েছি আমরা এখানে কাজ করব না, ঠিক আছে, আমরা মুছে দিচ্ছি। তারা কোনো কথাই শুনতেছে না আমাদের, তারা কোনো কথা শুনবে না। তারা বলতেছে তোরা এখানে কাজ করলি কেন, তোরা কারা, তোরা মৌলবাদ, তোরা এই তোরা সেই, তোরা হচ্ছে রয়ের এজেন্ট, আরো অনেক কথা বলছে। আমরা বলছি বাংলাও কাজ করব, তারা সেটাও করতে দিবে না। এর মধ্যে স্যার আসলো একজন, স্যারের নাম আমি জানি না। স্যার এসে আমার হাত ধরে ফেলছে যে তুই আমার সাথে আয়, তোর সাথে আমার কথা আছে। তো ওদেরকে টাকা দেয় কারা, তোরা এখানে আসছিস থেকে, তোরা কি চাস, তোরা কি হিজবুত তাহরির নাকি? পরে আমি বললাম যে স্যার আসেন, আপনার সাথে আপনাকে আমি বুঝায় বলি। পরে আমি আর স্যার আলাদা হলাম, আমি স্যারকে বুঝায় বললাম, কিন্তু স্যার সেটা বুঝলেন না। তিনি আমাদেরকে টেনে হেঁচড়ে 3-4 জন শিল্পীকে আমাদের হাত ধরে টাইনা একদম ইয়াতে নিয়ে গেছে,
অডিটোরিয়াম, টিএসসি অডিটোরিয়ামে নিয়ে গেছে। সেখানে নিয়ে যাওয়ার পরের কাহিনী ভাই, আসলে ওইখানে নিয়ে গেছে, স্বাভাবিক আমরা ভাবছি জিজ্ঞাসাবাদ করবে। তো উনি বসেই প্রথম বলতেছে, তালেবান, বাংলাদেশে তোরা তালেবানের এজেন্ডা নাকি, তোরা রয়ের এজেন্ডা নাকি, তোরা ইন্ডিয়াকে বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে চাস নাকি, অনেক বাজে বাজে কথা বলছে। তারপরে হচ্ছে আহ, এক ভাই ভাই হচ্ছে আপনাদের কিছু ভিডিও স্ক্রিনশটে আছে ওনার ছবি, ওই ভাই লাঠি নিয়ে আসছে, স্যার আমাদের হাতে দিয়ে দেন, আমরা এটা এই ব্যাপারটা বুঝে নিই আর কি। তো এর ভিতরে আমাদের আরো অনেক সাথীরা আসছে, আসার পরে সবাই আসছে, তারা বলতেছে এত বড় ইউনিট, এর নিশ্চিত কোনো একটা এজেন্ডা তো অবশ্যই আছে, না হলে কিভাবে সম্ভব এইভাবে এত মানুষ একসাথে হওয়া, আরবি নিয়ে কাজ করা, এটা কিভাবে সম্ভব। লাঠি নিয়ে আসছে, স্যার আমাদের হাতে ছাইরা দেন। স্যার আবার বলতেছে না না থাক, মানে আমাদের ভিতরে ভয় সঞ্চার করতেছে, আমাদেরকে হয়রানি করতেছে, ব্যাপারটা ধমকাধমকি করতেছে। আমাদের সবার কাছ থেকে মোবাইল জমা নিয়ে গেছে। আচ্ছা, মোবাইল জমা নেওয়ার রাইট কারো আছে? কারো আছে বাংলাদেশে মোবাইল জমা নেওয়ার রাইট? কারো নাই। মোবাইল জমা নিছে, ঠিক আছে, ভালো কথা। মোবাইলে হোয়াটসঅ্যাপ বের করো, তার সাথে কথা বলো, আমি কাকে ভয়েস দিছি সেই ভয়েস শুনছে, সে আমাকে যে ভয়েস দিছে সেই ভয়েস শুনছে। টেলিগ্রাম ছিল, টেলিগ্রামে সে আমার ভয়েস শুনছে। আমি কাকে মেসেজ দিই, কি করি না করি, মেসেঞ্জার, কার সাথে কি যোগাযোগ করি, আমি ফেসবুকে কি পোস্ট করছি, এগুলো তো ভাই আমরা আগে দেখছি। স্বাধীন হওয়ার পরে তো এগুলো দেখতে চাই নাই আমরা। আমরা এগুলো কেন দেখলাম? আমাদেরকে যারা দেখালো তাহলে তারা কারা? আমাদের দোষটা কোথায়? আমরা বলছিলাম আপনাদের দেয়াল, আপনারা ঠিক আছে না করে দিছেন, আমরা এই দেয়ালে কাজ করব না, ওকে ফাইন, আমরা চলে যাই, আমরা এটাকে ঢেকে দেব বা বাংলা কাজ করব। তোরা কাজ করতে করতে আসলি কেন? এই হচ্ছে তাদের প্রশ্ন। তোরা হচ্ছে জঙ্গি, তোরা শিবির, বাজে বাজে কথা ভাই, এগুলো মুখে আনা যাবে না। তো আমাদের কষ্টের জায়গাটা হচ্ছে ওই ক্যালিগ্রাফি মুছে দেওয়া নিয়ে না, আমাদের কষ্টের জায়গাটা হচ্ছে আমাদেরকে নিয়ে যে এই যে হয়রানিটা করলেন স্যার, স্যারের স্টুডেন্টরা, স্টুডেন্ট না কারা আমি জানি না, এই যে হয়রানিটা করলেন, এটা কেন করলেন? আমরা কি দোষ করছি? আমরা তো এই দেশের নাগরিক, আপনারা আমাদেরকে বুঝাবেন, আমরা আপনাদের সন্তান। যদি না বুঝি তখন করবেন, আইসেই আপনারা লাইভ করবেন, হুমকি ধামকি দিবেন, হাত ধরে টাইনা টিএসসির অডিটোরিয়ামে নিয়ে মোবাইল জমা নিবেন, যা তা চেক করবেন, এটা তো আপনাদের রাইট নাই। আমরা কিচ্ছু বলতে পারিনি, একদম জিম্মি, পুরা জিম্মি, আমাদের মুখ থেকে একটা ভাষা শোনা হয় নাই। আচ্ছা, এরপরে বলতেছে যে তোরা ক্যালিগ্রাফি করলি, এত টাকা পাইলি কই? তোরা হইলো মাদ্রাসার ছাত্র, তোরা এত টাকা পাবি কই? তোরা, তোদেরকে এত টাকা আছে? তোদেরকে টাকা দিছে কে? তা আমাদেরকে আসলে একজন, আমাদেরকে তো কেউ কেউ টাকা দিছে, আমরাও কেউ যে যা পারছি কিছু টাকা উঠাইছি। আমাদের এক বন্ধু, ওনার বাবার বন্ধু, এক মসজিদের খতিব, বড় আলেম, ভালো মানুষ, ওনার কাছ থেকে উনি আমাদেরকে 30,000 টাকা দিছেন। এই তো পেয়ে গেছি, উনি হচ্ছে তোদের নেতা, তোর নেতারে ডাকবে। নেতার নাম্বার সংগ্রহ করলো, সংগ্রহ করার পরে ফোন দিল ওই ভদ্রলোককে। উনি কিন্তু কিচ্ছু জানে না, আমাদেরকে চিনে না, জাস্ট আমার ওই ফ্রেন্ডকে চিনে, আমাদের কাউকে চিনে না। ওই ফ্রেন্ড গিয়ে বলছে যে আমরা এরকম কাজ করব, আপনি আমাদেরকে কিছু টাকা দেন বা পারলে হেল্প করেন, এই টাইপের আর কি, ডোনেশন যেটাকে বলে। তো নেতা পাওয়া গেছে, এই লোককে মিরপুর থেকে নিয়ে আসছে হুমকি ধামকি নিয়ে। এই লোকটা ভালো মানুষ, আপাদমস্তক ভালো মানুষ, আলেম মানুষ, বড় মুফতি সাহেব। উনি যখন ঢুকছে, স্বাভাবিক ওনাকে ন্যূনতম রেসপেক্টটুকু দেয় নাই। ওনারা তো ভাবছেই আমরা মৌলবাদী, আমরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসছি, আমরা দেশটাকে আফগানিস্তান বানাইতে আসছি। এই জন্য শুরুতেই ওনার সাথে বাজে বিহেভ করছে। এটা আমাদের খুব কষ্ট লাগছে যে একজন, উনি আমাদের শিক্ষকের মতো হবে, যিনি আমাদের সাথে কথা বলছেন উনিও আমাদের শিক্ষকের মতো, তো একটু রেসপেক্টও ওনাকে দেয় নাই। তো আসলে কি বলবো, ওই সময়ের ঘটনাটা খুব কষ্টের। আমার কতগুলা ফ্রেন্ড আছে, ওরাও দেখছে এই কাহিনীগুলা কিভাবে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। যাই হোক, এরপরে আমাদের থেকে মিডিয়া আনছে, কতগুলা মিডিয়া আনছে, মিডিয়া এনে বলতেছে যে কি তোদের ইয়া নেওয়া হবে, রিপোর্ট নেওয়া হবে। ওকে নেন, আমাদের অডিও রেকর্ড নেওয়া হচ্ছে। আমরা বলতেছি যে স্যার আমাদের ভিডিও রেকর্ড নেন, আপনি ভিডিওতে আমাদেরকে প্রকাশ করবেন, আমরা কি বলবো না করবো। এখন অডিও যে রেকর্ড নিল, এখন অডিও রেকর্ডের তো কোনো আসলে ইয়াত্তা নাই, এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কাটছাট করতে পারেন। বাংলাদেশে সব সম্ভব, বাংলাদেশে যেহেতু স্বাধীনতার পরে এমন হয়রানি সম্ভব
বাংলাদেশে অডিও কাট করে অপবাদ দেওয়াও সম্ভব। তা আমরা বলছি আমাদের ভিডিও শর্ট নেন, সে ভিডিও শর্ট নিবে না। তাহলে এ দ্বারা কি বোঝা যায়? এই হয়রানি করার মানেটা কি? আমরা কি দোষ করছি? আমরা যদি দোষ করে থাকি সেটার শাস্তি আছে, কিন্তু এই ধরনের শাস্তি দেওয়ার অধিকার তাকে কে দিছে? অনেক কষ্ট নিয়ে লাইভে আসছি। আসলে আমার ওস্তাদ আছেন, হানিফ ভাই আমার বন্ধু আছে, ওরা একদম প্রত্যক্ষ সাক্ষী। আরো অনেকে তো ছিলেন, তো কি বলবো এখন। আমার আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করলাম, যেহেতু আমি উদ্যোক্তা হিসাবে ছিলাম, আমি সবাইকে ডাক দিছি, তো আমি আমার জায়গা থেকে যতটুকু বলার ততটুকুই বললাম। এখানে আমাদের একটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমি বর্তমান সময়ে আমরা যে জিনিসটা বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই চট্টগ্রাম, যেখানে গতকালকে গ্রাফিতি করা হয়েছে, আর ঢাকা যেটা আজকে গ্রাফিতি করা হয়েছে। এই দুইটা জায়গার মধ্যে একটা বিশেষ আমরা আমাদের যারা দর্শক, ঠিক আছে, তাদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়েছে। সেটা হচ্ছে 52 চেতনা মুছে দিয়ে আমরা আরবি ক্যালিগ্রাফি করেছি প্রথমত, ঠিক আছে। আনফরচুনেটলি এই গুজবটা ছড়ানো হয়েছে ওনাদের থেকে, কেননা 52 যে লাল কালি দিয়ে লেখা ওটা সম্পূর্ণ এখনো প্রতীয়মান, ঠিক আছে, এখনো আছে ইন দিস স্পেস। আপনারা গেলে ওখানে দেখতে পাবেন ওই স্পেসের মধ্যে ওটা এখনো প্রতীয়মান আছে। আমাদের কেউ ওটাতে হাত দেয়নি, উল্টো ওখানে সাদা লেখার উপরে যে স্প্রে গুলো পড়েছিল আমরা ওটা মুছে সাদাটাকে আরো সামনে প্রজ্বলিত করেছি। আমরা এই জায়গাটা আমাদের জায়গা থেকে করেছি। সেকেন্ড কথা হচ্ছে এই জায়গাটা তারা ছবি দিচ্ছে বিফোর দেন আফটার আমাদের একটা আরবি ক্যালিগ্রাফি, অথচ ওদের ওই কাজটা সম্পূর্ণই আছে। আমরা কোন জায়গাগুলোতে করেছি? আমরা ওনাদের কোনো বাংলা লেখা মুছি নাই। গত বছর যেগুলো লেখা হয়েছিল 21 ফেব্রুয়ারিতে, ওগুলোর উপর চূড়া দেওয়া হয়েছে, চূড়ার উপর প্রতিবাদী গ্রাফিতি ছিল। সেগুলোর উপরেও গত একদিনে আমরা গিয়ে দেখেছি সেখানে সাদা প্রলেপ ছিল অনেক জায়গাতে। সেখানে আমরা মুছে দেশাত্মবোধক মেসেজ গুলো দিতে চেয়েছি। আরবিতে কি লেখা ছিল এটা আপনাকে বুঝতে হবে, কাজ করতে টাইম দিতে হবে। আরবিতে লেখা ছিল আল হুররিয়া, আপনাকে এটা বুঝতে হবে। আরবিতে লেখা ছিল ফাতহুন। এই ব্যাপারগুলো তো আপনাকে বুঝতে হবে। আপনি সামনে একটা মোড়ে সম্প্রীতির বাংলাদেশ হিসাবে 4টা সিম্বল একসাথে রাখবেন, 5টা সিম্বল একসাথে রাখবেন, উচ্চারণ করবেন 4টা সিম্বল, কিন্তু লিখবেন 4টা সিম্বল, সেখানে অবকাঠামো বসাবেন 5টা সিম্বল। আপনাদের এটা পরিষ্কার, আপনাদের এজেন্ডা বাস্তবায়ন আপনারাও করছেন। হ্যাঁ, আমরা আমাদের এখান থেকে স্পষ্ট, আমরা এই দেশের নাগরিক, আমাদের ছাত্র ভাই মারা গিয়েছে, আমি নিজের হাতে শহীদকে ধরেছি, আমি নিজের হাতে আহতকে হসপিটালে নিয়েছি। আমি ঢাকা ছেড়ে 1 সপ্তাহ বাড়িতে ছিলাম। কেন? কারণ আমার এলাকাতে ধরা হচ্ছিল, পাকড়া হচ্ছিল, আওয়ামী সন্ত্রাসরা বাড়ি বাড়ি চিনিয়ে দিচ্ছিল। আমি ঢাকা ছেড়ে 1 সপ্তাহ আমার গ্রামের বাড়িতে ছিলাম। যে গেঞ্জিটা পরে আমি আমার আহত ভাইকে বুকে নিয়েছি, সেই গেঞ্জিটা পর্যন্ত আমি ফেলে দিয়েছি, ভয় রাখি নাই। কেন রাখি নাই? কারণ তারা যে কোনো সময় আমাকে রেপ মারতে পারে। সেখানে কত বড় সাহস হলে আমাদের মতন মানুষকে এই সমস্ত তারা ট্যাগ লাগায়। এই সাহস তারা কোথায় পেল? এই বাংলাদেশ কেন বাবার না? এখানে আমি জন্ম নিয়েছি, আমার বাপ জন্ম নিয়েছে, আমার বাবা দাদা জন্ম নিয়েছে। এখানে পরিষ্কার আমাদের 14 গোষ্ঠীর এখানে আদি নিবাস রয়েছে। কোন কারোর এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা সেখানে যাইনি। আমি আরবিতে পড়াশোনা করেছি, আমি আরবিতে পড়াশোনা শেষ করেছি, আমার অবশ্যই অধিকার আছে আরবিতে করার। আপনাদের যদি আপনাদের নির্দিষ্ট জায়গা মনে হয় এখানে ভুল হয়েছে, আপনারা বলার ভঙ্গিমায় ঠিক রাখুন, আপনারা বলেন, আমরা সাদরে গ্রহণ করব। অবশ্যই আমরা সাদরে গ্রহণ করার জন্যই চাচ্ছিলাম, সেখান থেকে আপনারা আমাদেরকে দেননি, সেই সুযোগ কোনোভাবেই আপনারা আমাদেরকে দেননি। আপনারা ফার্স্ট অফ অল আমাদেরকে র বানিয়েছেন, সেকেন্ড টাইম তালেবানের দালাল বানিয়েছেন বাংলাদেশে, আমেরিকান টাকা খেয়েছে আমরা এটা বলেছেন। আমরা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার আমরা এখানে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আপনারা পরিষ্কার ট্যাগ গুলো দিয়েছেন। আপনারা প্রমাণ দেখান। আমাদের ফোন সার্চ করে প্রমাণ যখন পাননি তখন বললেন এরা তো খুব ঝানু পাবলিক, এদের কাছে কি প্রমাণ থাকবে নাকি? আমাদের চোখে মুখে যখন কোনো ভয় দেখছিল না তারা, তখন তারা বলছিল তাদেরকে তো প্রোটেক্ট করার জন্য পেছনে আছেই। উনি যখন আমার সামনে খুব চেঁচামেচি করে বলছিল
তো একটা সময় একটা হাসির কথা বলে ফেলে, তো আমি হেসে দেই। আমার ভিতরে বিন্দু পরিমাণ ভয় ছিল না, আমি হেসে দেই। তাদের মনে হচ্ছিল হাসিটা তার মধ্যে একদম মারাত্মক ভাবে তার মধ্যে প্রোটেক্ট করেছে, উনি সম্মানী মানুষ হতে পারে। এবং এই হচ্ছে ওনাদের ভিতরের কথাগুলো। আমি একটু মাঠ পর্যায়ে যদি বলি, আমাদের ওখানে একজন মুক্তিযোদ্ধা চারুকলা থেকে পড়াশোনা করা একজন আর্টিস্ট ছিলেন, দেওয়ান মামুন স্যার। ওই স্যারের মাথাটা মাটিতে নিচু করে দিয়েছেন, উনি মুক্তিযোদ্ধা, উনি একজন শ্রদ্ধার পাত্র, আমাদের সম্ভ্রান্ত মানুষ। ওনাকে পাকিস্তানি ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, ওনাকে রাজাকার বলা হচ্ছে। এই আসপর্দা কে দিয়েছে তাদেরকে? কত বড় সাহস! আমার যেমন বলার অধিকার আছে, একদম স্বাধীন বাংলাদেশে সে বলেছে আমার অধিকার আছে, অবশ্যই আছে, আমি অবশ্যই সেখানে বলতে পারবো। এরকম একজন মানুষকে তারা বলেছে। উনি আমাকে সন্ধ্যার সময় বলছে, বাবা এগুলো ডিলিট করে দাও। উনি মুরব্বী মানুষ, এই সমস্ত চাপ ওনারা নেওয়ার মতন না। আমরা ওনাদের সন্তান হিসাবে ওনাদের ইজ্জত রক্ষা করা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। সেকেন্ড কথায় আসি, যে ইমাম সাহেবকে বললেন আপনি 30,000 টাকা দিয়েছেন, এখানে ডোনেশন করেছেন, আপনি ফান্ডটা কোথায় পেলেন? আপনি কত টাকা ইনকাম করেন? একজন খতিব সাহেবকে বলছেন আপনি কত টাকা ইনকাম করেন? উনি 4 থেকে 5টা মিডিয়াতে উনি কাজ করেন, ওগুলোর উনি সাংবাদিক। ওনার 16 বছর সাংবাদিকতা পেশায়। যিনি ঢাবি থেকে অনার্স কমপ্লিট করেছেন, ওনার উপরে এরকম কলমগুলো তোলা হয়েছে। সেই ব্যাপারটা আপনারা প্রতীয়মান হচ্ছেন যে ওই জায়গাতে ওনারা কি করেছেন। একটা ছোট একটা মেসেজ দিয়ে রাখি আপনাদেরকে, ওনারা হয়তোবা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, ওনারা হয়তোবা মাজলুম ছিলেন, কিন্তু সময়ের পরিবর্তনে মাজলুম বর্তমানে জালেম হয়ে গিয়েছে সুযোগ পেয়ে। এটা পরিষ্কার কথা, না হয় এভাবে বলতে পারে না। আমি শেষ করে দিব, এখানে তেমন কিছু আর বলার নেই। আমি যেটা মৌলিক আমাদের গুজবের যে ভুল জায়গাটা, সেটা আপনাদেরকে মাঝখান থেকে নিরসন করে দিয়েছি, যে আমরা ওনাদের মৌলিক কোনো কাজে হাত দেই নাই। চট্টগ্রামে মানুষ যেটা বলছে যে চট্টগ্রামে আমাদের একটা গ্রাফিতি মোছা হয়েছে, এটাও ভুল। আমাদের চট্টগ্রামের গ্রাফিতি এখনো সম্পূর্ণ অক্ষুণ্ণ রয়েছে, ওগুলো ঠিক আছে। আমাদের ঢাকার গ্রাফিতি গুলো মোছা হয়েছে। আরেকটা কথা, যারা বলে এইরকম হিপোক্রিসি মাইন্ড নিয়ে যারা চলাফেরা করে, যারা এইরকম মাইন্ড নিয়ে রান করার চেষ্টা করে, যেখানে মসজিদ থাকবে, মন্দির থাকবে, কিন্তু ধরে আমাদের সম্প্রীতি গ্রাফিতির মসজিদের গম্বুজকে মুছিয়ে দিয়েছে। এটা এখনো আছে। হ্যাঁ, এটা কিন্তু এখনো আছে, সাক্ষী হয়ে আপনারা দেখতে পারেন, সমস্যা নেই। এখন আমি শেষ জায়গাতে আসি। শেষ যে কথাটা বলেছে, মাদ্রাসাতে কোনো সামর্থ্যবান ছেলেরা পড়ে না। মাদ্রাসা কারা পড়ে? যাদের সামর্থ্য নেই। কারা শাপলা চত্বরে গিয়েছে, এতিম সব ছেলেদেরকে নিয়ে ওখানে নিয়ে মেরেছে, নির্বিচারে মেরেছে। আমাদের আলেম ওলামারা নাম ধরে আলেমদেরকে সরাসরি কথা বলা হয়েছে, ভাস্কর্য নিয়ে কথা বলা হয়েছে। আমরা সমস্ত ভাস্কর্য ভেঙেছি, এবং ভাস্কর্য ইসলামে নাজায়েজ কে বলেছে? আমাদেরকে তো আমাদের ওস্তাদরা নিয়মিত এগুলো নিয়ে মোটিভ করে। আমি একটা কথা পরিষ্কার ভাবে বলে দেই, আপনি যদি আপনার ধর্ম নিরপেক্ষতাবাদ অথবা সেকুলারিজম অনুযায়ী আপনি বাংলাদেশকে সেকুলারিজম করতে চান, আপনি হিন্দুত্ববাদ সম্পূর্ণ পালন করার ভূমিকা রাখেন, আমাকেও আমার মুসলমানের যেটা আছে সেটা আমাকে পালন করতে আপনাকে দিতে হবে। অন্যথায় এই যে সম্প্রীতি থাকবে না। আপনার দেশটা এখন স্বাধীন, আমি বলি দেশটা এখন স্বাধীন। সে যদি 2 কলম বলতে পারে, আমি 2 কলম লিখতে পারবো। সে যদি 3 কলম লিখতে পারে, আমি 4 কলম বলতে পারবো। এই স্বাধীনতা আমার আছে। যদি এই স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়, এর যথেষ্ট বিচার চাওয়া হবে এবং করা হবে ইনশাল্লাহ। আরেকটা ওমর ভাই, আমাদের স্কেচ নিয়ে একটা সমস্যা ছিল। যেমন আপনি এখানে একটা পেপার দেখেন, এই পেপারসে আমি অনেক কিছু লিখেছি, তাই না? দেখতে পাচ্ছেন পেপারটা? অনলি রাফ শুধুমাত্র। এরকম একটা পেপারে আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে একজন যে ওমর, আমাদের স্টুডেন্ট, সে একটা বিভিন্ন হ্যান্ড ছিল প্রতিবাদী। ওখানে তার 2টা জায়গা লেখা ছিল, একটা ছিল 52, একটা ছিল 24, এরকম পেন্সিল দিয়ে এরকম কাগজে লেখা। তো যেখানে 52 লেখা, সে প্রথমে 52 লিখছে, পরবর্তীতে সে চিন্তা করেছে যেহেতু 52 যে বর্তমানে 24টাই ফাইনাল, তো আমি কাজের মধ্যে 24টাই আনবো, এবং সে 52 লেখাটা কেটে দেয়। ওনারা এরকম করা শুরু করেছে যে আমরা 52কে 24 দিয়ে ঢেকে দিতে চেয়েছি, আমরা তাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছি 24-এর দ্বারা 52কে। সম্পূর্ণ একটি ভুল মেসেজ ছিল, একজন ভুল বুঝাবুঝি ছিল।
এই সমস্ত ব্যাপারগুলো থেকে এই বিষয়টা আমি ক্লিয়ার করি হানিফ ভাই এই বিষয়টা আমি ক্লিয়ার করে আসলে বলছি। আমি আসলে এখন যে দুইজনের সাথে লাইভে শেয়ারে আছি, তারা বর্তমান তরুণ প্রজন্মের সামনে বাংলাদেশি শিল্পী অঙ্গনের মধ্যে অনেক পরিচিত লোক। তাদেরকে অনেক তরুণরা ফলো করে, এর মধ্যে আমিও একজন, অনেকে আছে। তো আমি আমার পরিচয়টা বলি, ওনাদেরকে অনেকেই চিনেন, হয়তো সবাই আমাকে নাও চিনতে পারেন। আমার নাম মোহাম্মদ ওমর, আমি ব্রাহ্মণবাড়িয়াবাসী। আমি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি মাদ্রাসার শেষ বর্ষের ছাত্র, তাকমিল জামাতে দাওরায়। আমি ছোটবেলা থেকেই অঙ্কন আর্টের সাথে আমার একটা আত্মার একটা সম্পর্ক। এখন আমি যখন বড় হই, মাদ্রাসায় পড়ি, আমি টুকটাক ক্যালিগ্রাফি করি, এটা একেবারেই শখের বসে, একেবারে নিতান্তই শখের বসে। এরপরে ধীরে ধীরে বড় হওয়ার পর আমি বুঝি যে না, এই অঙ্কনটার সাথে অনেক আসলে ট্যালেন্টের বিষয় আছে, সেগুলো আমার মধ্যে আছে, মানুষ আমাকে অনেক উৎসাহী করে। তো আস্তে আস্তে আমি এর সাথে জড়িত হই। এরপর আমি টুকটাক ক্যালিগ্রাফিতে যাই, ধীরে ধীরে আমি প্রফেশনালের দিকে আগাই। তো এখন যেটা দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়া সহ পুরা বাংলাদেশের মধ্যে এই যে দেয়ালগুলো, সেই দেয়ালগুলো বলতে যে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তরুণরা সব দিকে আগায় আসতেছে। তো সেখানে তারা সুন্দর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতেছে, তাদের বিভিন্ন পদক্ষেপ নিতেছে, অনেকে অনেকভাবে সাজায় তুলতে চাইতেছে। আমাদের ব্রাহ্মণবাড়ির মধ্যে ব্যাপক চাহিদা, ব্রাহ্মণবাড়িয়াতে ব্যাপক চাহিদা, কোনো কিছু এখন হয়নি, অনেক চাহিদা। তরুণরা সবাই মিলে আমি চিন্তা ভাবনা করতেছে, যারা সমন্বয়করা আছে আমরা তাদেরকে চিনি, চিন্তা ভাবনা করতেছে। তো সেই ক্ষেত্রে আমি জানতে পারি, ওসাইদ একদিন আমার সাথে কথা বলে যে আমরাও তো দেশটাকে সাজাইতে কিছু করতে পারি। হ্যাঁ, ইতিমধ্যে আমরা দেখি অনেক জায়গায় অনেক কিছু হয়। তো ঢাকাস্থ যারা আছে তারা একটা উদ্যোগ নেয়, সেই খবর আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারি। তো আমি চিন্তা করি, আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, শিল্প সংস্কৃতিতে ব্রাহ্মণবাড়িয়ার অবদান বাংলাদেশে অনস্বীকার্য, সবাই জানে। তো ব্রাহ্মণবাড়িয়ার আমি এমন একজন সন্তান হিসাবে আমি চেয়েছি যে ঢাকায় এরকম এত উৎসবমুখর একটা পরিবেশে সবাই দেশ সুন্দরের জন্য কাজ করতেছে, তো আমি তো ওখানে অংশগ্রহণ করতে পারি, আমিও সবাই থেকে দেখতে পারি, শিখতে পারি, সবাই মিলে দেশটাকে সুন্দর করতে পারি। একদম সাধারণ চিন্তা, একেবারেই সাধারণ চিন্তা। আপনারা জানেন যে ফেসবুককে আমাদের এই আন্দোলনের স্বাধীন বেতার কেন্দ্র হিসেবে বলে দেওয়া হয়েছে, তাই ফেসবুকে মানুষ যে কানেক্ট হইতে পারে এটা সবাই জানে এখন। সেভাবেই আমরা কানেক্ট হই এবং সেইভাবেই আমি যাই। যাওয়ার পর আমরা দেখি যে যে দেয়ালগুলোর মধ্যে অলরেডি সাদা করা, এবং আপনারা এখনো গেলে দেখতে পাবেন যে তারা যে যেটা বলতে চাইছে সেটা যে ভুল। হানিফ ভাই যেটা বললো, যেটা বললো মাঝখানে লাল রেখা, সেটা তো আছেই, সেটাতে কেউ টাচ করেনি। আপনারা যদি আরো বামে যান, সেখানে দেখবেন বড় করে বিভিন্ন চিত্র দিয়া 52 পুরাটা বিষয় তুলে ধরা হয়েছে। ওখানে আমাদের কেউ একটা কলমের আঁচড় পর্যন্ত দেয়নি। ঠিক আছে, আমরাই না করছি। আমরা বলছি যে দেয়ালগুলো শেওলা পড়ে গেছে, এগুলো তো আরো সুন্দর থাকা দরকার ছিল, আমরা এগুলো মোছা যাবে না, এগুলো আমরা পক্ষে কথা বলছি। তো দেখা গেছে যে যখন আমি নিয়ে গেছিলাম, তো ওরা যখন সবাই কাজ করবে, অনেকে বাংলা, হ্যাঁ অনেকে। আর একটা বিষয় আমি আগে বলে রাখি যে আমাদের সাধারণত যে ধরনের কাজটা হয়, সেই কাজটার মধ্যে আসলে আরবিটা একটা আলপনার মতো কাজ হয়, বুঝে আসছে। মূল মেসেজটা বাংলা দেওয়ারই উদ্দেশ্য ছিল, হ্যাঁ বাংলাটাই উদ্দেশ্য ছিল। এরপর হচ্ছে আপনার আমি যে কাজটা করতে চেয়েছিলাম, আমি চিন্তা করলাম যে অনেক লেখালেখি করতেছে, আমি একটা মোরাল টাইপের কোনো কিছু, যেটাতে বর্তমান আমাদের এই সময়টা একটা মেসেজ পাওয়া যাবে, সেরকম কোনো কিছু করতে। তো আমি এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ঢাকা যাওয়ার আমার কোনো ইয়া ছিল না। হ্যাঁ, তো আমি বাসে বসে বসে স্কেচ করতে স্কেচ করি। এরপরে পুরোটা জিনিস আঁকার পরে আমি 52 লিখি, যে এটা আমার 52। আমার কাছে মনে হইলো যে হ্যাঁ 52, আমি তো 24ও লিখতে পারি। হ্যাঁ, 52 সাথে আমি 24 লিখি, 24 সাথে একটা রাইট চিহ্ন দিই। কিন্তু কথা হচ্ছে যে বাই মিস্টেকলি, ঠিক আছে, যখন আমি 52টা লিখি তখন আমার উদ্দেশ্য ছিল 52 থেকে 24, 52 থেকে 24, এই বিষয়টা বোঝানোই আমার উদ্দেশ্য ছিল 52 থেকে 24। ঠিক আছে, তো বাই আপনারা জানেন রাফের মতো কত কিছু হয়, আমরা প্র্যাকটিসে কত কাটা ছেঁড়া এই সেই কত কিছু হয়। ঠিক আছে, তো বাই মিস্টেকলি, এটা মিস্টেকও বলা যায় না, আমি আসলে 24টাকে হাইলাইট রাখার জন্য আমার ব্রেনে, কারণ এটা হচ্ছে আমার একটা রাফ, জাস্ট এটা আমি এটা দেখে কাজ করি, আমি দেয়ালে কি কাজ করি সেটা হচ্ছে আসল মেসেজ। রাফকে ধরে আপনি কখনো কোনো কথা বলতে পারেন না, রাফের মধ্যে কাটাছেঁড়া হবে, সঠিক হবে, ভুল হবে, সবকিছু হবে, তাই না? আমার অনেক কিছু, পুরো খাতা গিজিবিজি ছিল, সেখানে 24টার পাশে একটা ক্রস চিহ্ন ছিল। ঠিক আছে, তো এই বিষয়টাকে তারা যখন রাস্তার মধ্যে যখন 52 পাশে, তো যখন আমি দেয়ালে কোনো টাচও করিনি, দেয়ালের মধ্যে আমি শুধু আমার যে এরিয়াটা আমি চোখ দিয়ে একটা এরিয়া করছি, তখনই
একদল আইসা আমাকে বলতেছে, এই তোমরা কি করো, এগুলা সবকিছু ইয়া করো, তোমরা কি দেশকে তালেবান স্যার কি বলতেছেন? আমি বলি আমার কথা হচ্ছে যে যদি এরিয়া তাদের হয় তাহলে তারা যখন বলবে তখন কিন্তু আমরা মেনে গেছি যে হ্যাঁ আপনাদের যদি থাকে আমরা অন্য জায়গায় কাজ করবো, বুঝে আসছে কথা। উনি যখন আমাকে বলছে না, প্রথমে যখন কাজ করতে না করছে আমরা রিকোয়েস্ট করছি বাংলায় করবো, ওনারা বলছে বাংলায় করতে পারে, তখন আমরা বলছি আমরা আশেপাশে করবো, বলছে তোমরা আশেপাশেও করতে পারবে না, ঠিক আছে। আমরা কিন্তু অনুমতি নিয়ে গেছি, অথচ যখন এই আমার যে ইয়াটা ছিল সেটা তখন করাও হয়নি, তাদের একজন আসছে, আসার পরে তারা বলতেছে যে কি করেন, তখন আমি দেখাইছি আমার স্কেচটা, সে দেখছে, দেখার পরে বলে যে ঠিক আছে আপনি করেন, বলে যে আপনি করেন, তাদের মধ্যে একজন। তো আমি আবার আমার মতো করতে থাকি, পরে আরেকজন আসে, আসে বলে আপনারা কেউ করতে পারবেন না। এরপরে সবাইকে ধইরা নিয়ে যাওয়া হইতেছে গিয়া, সবাইকে আটক করা হয়, এই কথা বললা তারা সবাইকে নিয়ে যায় ঢাকা ইউনিভার্সিটি অডিটোরিয়ামে। আর ওখানে থেকে শুরু হয় হচ্ছে আমাদের ফোন চেক, আমাদেরকে জিজ্ঞাসাবাদ, আমরা এই কিনা সেই কিনা। আমি একটা সাধারণ শিল্পী হিসাবে যখন তরুণের জয়গণের সাথে আমি যুক্ত হইতে গেছি বাংলাদেশকে আগে নেওয়ার জন্য, তখন যখন আমাকে কেউ বলবে যে আমি বাহিনী মুছে দিতে চাই, তখন এটা তো আমাকে হিট করবে, আমি তো তখন কষ্ট পাবো। আমি এই কষ্ট পাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। এবং আপনারা যদি আমার আইটিতে যান, আমি আমার সংসারের, আমার পরিবারের একমাত্র ছেলে। আন্দোলনের সময় যখন আমি কথা বলছি, আমি ঘরের বাইরে আন্দোলনের শরীর করার যথেষ্ট চেষ্টা করছি, তখন আমার পাশে কান্না পর্যন্ত করছে। আমি বলছি যে আমার জানো যদি যায়, কিন্তু আমি দেশের জন্য করতে চাই। আপনি এখন গেলে দেখবেন দেশ আন্দোলনের ছবি আমার আছে, আন্দোলন যখন ধ্বংস করছে সেই ধ্বংস বিরোধী পোস্ট আমার আছে। এরপরে যখন ধ্বংস পরিষ্কার করা হয়েছে সেই পরিষ্কার করার পরিচ্ছন্ন কার্যক্রমের ছবিও আমার আছে। এই সবগুলোকে যখন আমি তরুণদের জন্য আমি ট্রাফিকের কাজও করছি, তখন আমি চিন্তা করছি আমি হ্যাঁ মন্দির পাহারা দিচ্ছি, রাত্রেবেলা আমি মন্দির পাই, সেই ছবি আমার পোস্টে আপনারা পাবেন। তখন আমি চিন্তা করছি যে হ্যাঁ দেশ সুন্দর হইতেছে, আমি স্বাভাবিকভাবে গেছি, ঠিক আছে। তখন যখন আমাকে স্বাধীনতা বিরোধী বলা হয়েছে, 52 ভাষা বিরোধী বলা হয়েছে, তখন আমি বলছি যে আপনি তো আমাকে এই কথা বলতে পারেন না। সাথে আমাকে বলে আমি এসবের লিডার, এইগুলা বই তারা আমাকে 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 মারতে আসছে, আমাকে বলছে যে আমি লিডার, আমাকে মারবে, আমাকে খুন করে ফেলবে, এইসব আমাকে ছেড়গুলা দেওয়া হয়েছে। এরপর আমি তাদেরকে অনুরোধ করে বলছি স্যার, এরপর আমি সরি, আপনারা যে কথা বলতেছেন আমরা এই কথাগুলো মাইনে নিতেছি, তারাও মানবে না। এবং শেষ পর্যন্ত তারা এটাই প্রমাণ করার চেষ্টা করছে যে আমরা দেশ বিরোধী, আমরা হচ্ছে পাকিস্তানের আফগানিস্তানের দূষণ, আমরা দেশকে ভারতের হাতে তুলে দিয়ে আমরা র এজেন্ট, এইসব কথা বলা হয়েছে। আমার কষ্ট হচ্ছে দেশ স্বাধীনে এই দেশের আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার পরেও যখন কোনো প্রমাণ ছাড়া, কোনো কারণ ছাড়া কেউ আমাকে এরকম কথা বলবে এবং এই বাংলা স্বাধীনতার বিরুদ্ধে আমাকে দাঁড় করাবে, তখন সেটা আমার মতো একজন সাধারণ মানুষের মাইনে নেওয়া সম্ভব না। এবং আমি এত বেশি ভেঙে পড়ছি, আমার মনে এত বেশি কষ্ট, সেই কষ্টের কারণেই আমি আপনাদের সাথে আমার এই কথাগুলো শেয়ার করছি। এমনকি তারা যে কথাগুলো বলছে কোনো প্রমাণ নেই, দেয়ালের মধ্যে যদি কিছু করা হইতো, তারা কথা বলছে দেয়ালে আমরা 5% কাজও করিনি, 5% কাজও আমরা করিনি, তারা পুঁজি কইরাই তারা ভবিষ্যতে সবকিছু বলে আমাদের। তাদের মূল সমস্যাটা আসলে আরবি নিয়ে ইংলিশ নিয়ে না, তাদের মূল সমস্যাটা হলো তারা যখন আসছে তখন দেখছে আমাদের মাথায় টুপি, অনেকের আমাদের গায়ে পাঞ্জাবি, এই জায়গাটাই হচ্ছে তাদের সমস্যা। কথা তারা কিন্তু আমার যে স্কেচের কথাটা সামনে আসছে, যেহেতু হানিফ ভাইয়া বলছে, তারা কিন্তু যখন আমাদেরকে অডিটোরিয়ামে নিয়ে গেছে তখন এইসব আমার স্কেচ দেখে নেই, তারা আমার স্কেচ দেখতে রাজি না। অডিটোরিয়ামে নিয়ে যাওয়ার পরে যখন খুঁটায় সবকিছু বের করে দেয়, আমাদের ইনস্টাগ্রাম, আমাদের মেসেঞ্জার, আমাদের টেলিগ্রাম, আমাদের হোয়াটসঅ্যাপ, কিছু চেক করতে করতে হঠাৎ করে আমার সাথে বলে স্যার এখানে তো 52 কাটা, এই তারা 52 মুছে ফেলতে চাস, এই স্যার এটা আমার প্র্যাকটিস নোট, এখানে অনেক কিছু থাকবে, আমি তো বল কোনো কিছু করিনি। কিন্তু তারা আমার কথাকে মোটেই অ্যাকসেপ্ট করেনি এবং তারা আমার সাথে এমন ভাবে, তখন 52 কাটা না আরো অনেক কিছুই তো কাটা, 52 ওই জায়গার কাটাটাই তার চোখে পড়ছে। এবং আমার সাথে এমন ভাবে ট্রিট করা হয়েছে, আমার কাছে সাময়িক সময়ের জন্য মনে হয়েছে হয়তো আমি বাংলাদেশের কোনো নাগরিক না, আমি মনে হয় বাংলাদেশের কোনো নাগরিক না। তারা আমার সাথে এমন ভাবে কথা বলছে, তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে মানে আমার কোনো অস্তিত্ব আসলে বাংলাদেশের মধ্যে আমি দেওয়ার মতো কোনো কিছু না, আমি আসলে ভিনদেশী কেউ, আমার পৃথিবীতে আসলে আমার জন্মানোর পরে আমার কোনো স্বাধীনতা নাই, এরকম ভাবে তারা আমার সাথে অকথ্য ভাষায় আমার সাথে তাদের রাগ ঝাড়ছে, তারা এবং আমাকে দোষারোপ করার জন্য, আমাকে প্রমাণ করার জন্য যথেষ্ট শেষ পর্যন্ত কিছু পায় নাই। তারপরে বলছে আপনি তাদেরকে ছেড়ে দিতেছেন, এরপর আমি শিওর করে বলতেছি তারা হইতেছে কোনো এজেন্ডার লোক, এরকম কথা বললো। অথচ অনেক সাংগঠনিক কার্যক্রমে আমরা স্বয়ংসম্পূর্ণভাবে অংশগ্রহণে আছি, অনেক প্রমাণ আছে। আচ্ছা হানিফ ভাই লাইভটা শেষ করে দিব, শেষ বেলা
বেলা একটা কথা বলি, তারা আমাদের থেকে কোনো ভিডিও ফুটেজ নেয়নি। আমরা যারা স্টুডেন্ট ছিলাম আমাদের থেকে কোনো ভিডিও ফুটেজ নেয়নি। তারা হচ্ছে অডিও একটা ক্লিপ নিছেন। তো যদি কোনো আসে বার্তা বা যদি কোনো নিউজ আসে তাহলে সেটা মিথ্যা হওয়ার সম্ভাবনা 90%, এতটুকু বলে রাখলাম। যাই হোক, আনিস ভাই শেষ করে দেন, খুব অল্প সময় টাইম হয়ে গেছে অনেক, শেষ করে দেন। আপনাদের যে কথাগুলো ছিল, প্রশ্নগুলো ছিল, মূলত সেগুলোর জন্যই আমরা অনেক রাতেই, দেখা গিয়েছে বিকালবেলা এসছি, টুকটাক তেমন রেস্ট নেওয়া হয় নাই, তো সবাই সবার মতো বাড়িতে গিয়েছে, সেই জন্য রাত্রে আসতে একটু দেরি হয়েছে। তো আমাদের জায়গা থেকে মোটামুটি আমাদের যে অবস্থানটা আমরা আপনাদের সামনে সম্পূর্ণ ক্লিয়ার করেই তুলে ধরার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ যতটুকু আমাদের সাথে ওইখানে স্পষ্ট সরাসরি হয়েছে সেখান থেকেই একটু অ্যাড করি। আমরা যা বলছি এর ভিতরে যদি কেউ কোনো বাক্যে মিথ্যা প্রমাণিত করতে পারে তাহলে সে যা ইচ্ছা তা করুক, সমস্যা নেই। আমরা এটা ওপেনলি বলে দিলাম। আমরা যেটা বলছি এর ভিতরে যদি কোনো একটা অংশ কেউ মিথ্যা প্রমাণিত করতে পারে, মিথ্যা তো সহজ বাংলাদেশে আজকে, কিন্তু এই স্বাধীন বাংলাদেশেও যদি মিথ্যা প্রমাণিত করতে পারে তাহলে সে যা ইচ্ছা তা করতে পারো। এখান থেকে আমাদের জায়গাটা আমরা সম্পূর্ণই পরিষ্কার করলাম। ছোট্ট করে যদি বলি, সেটা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। বাকি মোটামুটি আমরা যারা ওখানে ছিলাম, এটা একটা বলা যায় 2.5 ঘন্টার একটা রিমান্ড ছিল, যেখানে আপনাকে বলার সুযোগ দেওয়া হবে না, আপনাকে শুধু সার্চ করা হবে। আপনি এই 3 বাক্যের প্রতি উত্তরে যখন একটি শব্দ বলতে যাবেন, সেখানেও আপনাকে দাড়ি কমা ধরে আপনাকে নতুন করে 3 জন মানুষ আবার প্রোটেক্ট করবে। কেমন? তো বারবার যেরকম মানে ভেতর নিয়ে মানুষ বলে যে কোন গ্রুপ থেকে টাকা খাইছস, বল হ নাকি না, কার থেকে খাইছস, তোর মামা থেকে খাইছস নাকি তোর খালা থেকে খাইছস। মানে আপনি না বলার সুযোগ নাই, আপনি বলবেন হ্যাঁ আমার খালা অথবা মামা। এইরকম একটা ট্র্যাপের মধ্যে বারবারই তারা ফেলছিল যে আমরা কোথা থেকে টাকা খাচ্ছি এসে। তো আমি তো এই দেশে এমনি কোনো দেশ থেকে ভেসে আসি নাই, এখানে জন্মগ্রহণ করেছি। আমার 25-26 বছরের জীবন বাংলাদেশেই কেটেছে। হ্যাঁ, আমরা এখানে অন্য কোনো দেশ থেকে আমাদেরকে কেউ পাঠায় নাই যে আমাদেরকে এই সমস্ত কথায় আমরা ঘাবড়ে যাব বা আমাদের চেহারার কোন ধরনের অ্যাটেনশন পরিবর্তন হবে। তো এটাও আসলে ওনাদের কাছে অনেক বেশি চিন্তার ছিল যে চেহারার অ্যাটেনশন কেন পরিবর্তন হচ্ছে না, এত ভাবে তাদেরকে জেরা করা হচ্ছে, তো তারা নির্দ্বিধায় কেন কথা বলছে। তো এই ব্যাপারগুলো আসলে আমরা ওই সময়টা আমার কাছে সম্পূর্ণ, আমি যদিও খুবই স্বাভাবিক থাকার চেষ্টা করেছি, কারণ আমি সেখানে কোনো ওনাদের এরিয়াতে যদি উনি বলে আমরা রং জায়গাতে হাত দিয়েছি, তো আমরা তো সাথে সাথে বলেছি আমরা এটাকে ঠিক করে দিই, নিষ্কাশন করে দিই। কিন্তু আপনারা তো আপনি অন্যদিকে ব্লেম দিচ্ছেন, হ্যাঁ অন্যদিকে নিয়ে এটাকে ব্লেম দিচ্ছেন। তো সেই দিকে তো আমি কোনো জড়িত না। আমার জায়গা থেকে আমি 100% ক্লিয়ার, আমার জায়গা থেকে আমি সম্পূর্ণ ক্লিয়ার আছি। সমস্ত কিছু এই সে অনেক কিছু যেগুলো মানুষ বলতে পারে, এরকম ছোট লোকই কথা। তো ওনারা যেমন একটা কথা বলেছে, আমি একটু শর্ট করে আপনাদেরকে বলে দিই যে কোনো ভালো ঘরের ছেলে মেয়ে আওয়ামী লীগ করতে, সরি মাদ্রাসায় পড়েন, ঠিক আছে, কোনো টাকা পয়সা ওলা ঘরের ছেলেরা মাদ্রাসায় পড়ে। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত প্রফেসর, ঠিক আছে, অবসরপ্রাপ্ত সরকারি কলেজের প্রফেসর ইকোনমিক্স। সেখান থেকে আমি মাদ্রাসায় পড়ে কি দোষ করলাম নাকি রে ভাই? আমার বাবা আমাকে পড়াইছে, আমার মা ইডেন থেকে পাশ করা একজন মেয়ে। আমি কি এই দেশে কোনো জায়গা দিয়ে ভাইসা আসছি? ভাইসা তো হাসি নাই। আমার বাবা মা যথেষ্ট সম্ভ্রান্ত পরিবার, সেখান থেকে আমার জন্ম। আমাদের যে আর্টিস্ট গুলো ছিল, এই এক একটা মেধা কোনো কচুরিপানা থেকে ভেসে ওঠে নাই, প্রত্যেকটা বড় বড় ঘরের সন্তান। কিভাবে আমাদের এইরকম জায়গায় তারা কথা বলতে পারে, এই সাহস তাদেরকে কে দিয়েছে? এইরকম সাহস তাদেরকে কে দিয়েছে? তারা যেমন আমাদের কাছে এগুলো বলেছে, তারা যেমন আমাদের এজেন্ডা খুঁজতে চেয়েছে, আমাদেরও বাংলাদেশের নাগরিক হিসাবে এই উত্তর আমরা চাই যে আমাদের কওমি ঘরানা, মাদ্রাসার ঘরানা নিয়ে এরকম ঢালাও ভাবে মূর্খ গরিব ছোট ঘরের সন্তান থেকে আমরা উঠেছি, এই সাহস দুঃসাহস তাদেরকে কে দিয়েছে? অনেক রাত হয়ে গিয়েছে, অনেক কথা হয়ে গেছে, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের দেশে সম্পূর্ণ সবার জন্য শান্তির ব্যবস্থা করে দেন, সব মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে, আমাদের দেশটা সেরকম বানিয়ে দেন।